দিন শুরু হয়, তোমাদের জন্য প্রার্থনা করে ঘুমোতে যাই। তোমাদের ভালো থাকার জন্যই তো সবকিছু। দেশের কাজ করতে পারার অসীম গৌরব সত্ত্বেও আপনজনদের ছেড়ে থাকাটা সত্যি বড় কঠিন মনে হয় মাঝে মাঝে। কিন্তু সেই অপেক্ষার সময়টুকু যদি কর্তব্য করে কাটিয়ে দিই, তাহলে কারোর মনেই কোনো আক্ষেপ থাকে না। দেখবে এই কঠিন দিনগুলোকেও কত সফল মনে হবে তখন। আমি জানি আমার মেয়েরা সবাই খুব লক্ষ্মী, আমার সব কথা তারা শোনে, আর তোমার প্রতিও তাদের ভালোবাসার অন্ত নেই। আমার অনুপস্থিতিতেও মেঘ, জো, বেথ আর এমি মন দিয়ে তাদের কাজ করবে, সমস্ত বাধাকে জয় করবে, আর সুন্দরভাবে বড় হয়ে উঠবে, এ আমার দৃঢ় বিশ্বাস। When I come back to them, I may be fonder and prouder than ever of my little women. All my love, Mr. March. হ্যাঁ, 1860-এর দশকের আমেরিকাতে সেবার সত্যিই বড় কঠিন সময় এসেছিল। দক্ষিণের প্রদেশগুলিতে প্রচলিত কৃতদাস প্রথা দেশের অন্যান্য প্রান্তেও আইনসিদ্ধ থাকবে কি থাকবে না, সেই বিবাদের সূত্রপাত থেকে একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর আর দক্ষিণ দিকের মধ্যে সিভিল ওয়ারের আগুন জ্বলে উঠল। দেশে এমন কোনো সক্ষম পুরুষ ছিলেন না যারা সেই যুদ্ধে অংশ নেননি। মার্চ পরিবারের কর্তাও তেমনই একজন পুরুষ। দেশ থেকে কৃতদাস প্রথার অভিশাপ দূর করতে মিস্টার মার্চ যোগ দিয়েছেন উত্তর দিকের সৈন্যদের সঙ্গে। সেই দলে তিনি পাদ্রির কাজ করেন। মার্চদের ম্যাসাচুসেটসের বাড়িতে এখন শুধু রয়েছেন মিসেস মার্চ, বা সকলের আদরের মার্মি। সঙ্গে আছে তার 4 মেয়ে, মেগ, জো, বেথ আর এমি, এবং তাদের বহুদিনের বিশ্বাসী পরিচারিকা হ্যানা। ভাল লাগে না ধুর? তোর আবার কি হলো রে জো? কি আবার হবে? আচ্ছা মেঘ, তুই বল, গিফট ছাড়া ক্রিসমাস হয়? সে অবশ্য ঠিক। ইটস সো ড্রেডফুল টু বি পুয়ার। এই যে কিছু মানুষ না চাইতেই সব পেয়ে যায়, আর আমাদের মতো লোকেরা হাজার চেয়েও কিচ্ছু পায় না। এটা কি ধরনের বিচার আমি বুঝি না বাবা। ধুর। এমি, সবসময় খারাপ দিকটা ধরিস কেন বলতো? অন্তত আমরা বোনেরা একে অপরের জন্য আছি, আমাদের মা বাবা আছে, তাই বা কজনের থাকে ভেবে দেখেছিস? উফ বেথ, তুই যে মানুষ না দেবদূত, মাঝে মাঝে বোঝা যায় না। কিছু কিছু জিনিসের যে ভালো দিক থাকে না, সেটা কেন বুঝিস না বলতো? বাবা কতদিন বাড়ি নেই খেয়াল আছে? কবে ফিরবেন ঈশ্বর জানেন। যুদ্ধের জায়গায় কেমন আছেন, কি করছেন, কে জানে। ক্রিসমাস প্রায় দোরগোড়ায়। সন্ধে নামার মুখে বাইরে বরফ পড়ছে। মার্চ পরিবারের বাড়িটা বেশ পুরনো, আসবাবও সাদামাটা, তবে ঘরে রুচির ছাপও স্পষ্ট। ড্রয়িং রুমের দেওয়ালে ঝোলানো নিসর্গের ছবি, টেবিলের ওপরে রাখা বইপত্র আর জানলায় সাজানো গোলাপ আর চন্দ্রমল্লিকা ফুল ঘরে একটা শান্ত সৌন্দর্যের পরিবেশ তৈরি করেছে। ফায়ারপ্লেসের পাশে বসে সেলাই করতে করতে 4 বোন নিজেদের মধ্যে গল্প করছিল। অবশ্য গল্প না বলে অভিযোগ বলাই বোধহয় ভালো। কিন্তু জো হঠাৎ বাবার কথা তুলতে সকলে মনমরা হয়ে চুপ করে গেল। জো জিজ্ঞেস করছিল বাবা কবে ফিরবে, কিন্তু সবাই জানতো আসল প্রশ্নটা হলো বাবা আদৌ ফিরতে পারবে তো? অবশেষে নীরবতা ভাঙল মেঘ। মার্মি বলছিল দেশের ছেলেরা যুদ্ধে জীবন বাজি রাখছে, তার মধ্যে ক্রিসমাসের পিছনে টাকা খরচ করাটা অন্যায়। সবারই নিজেদের মতো করে কিছু না কিছু স্যাক্রিফাইস করা উচিত, আর সেটা মনে আনন্দ নিয়েই করা উচিত। কিন্তু আনন্দ যে একেবারেই হচ্ছে না। আমার জামাটার অবস্থা দেখেছিস? কতদিন যে জোড়াতালি দিয়ে চলবে। আচ্ছা, মুশকিল বটে। আমাদের কাছে আছে তো মোটে $1 করে। এগুলো যদি আমরা দিয়েও দিই, ওদের কি এমন কিছু বিরাট উপকার হবে? দেখ মেঘ, আমি তোর বা মার্মির কাছ থেকে কোনো গিফটের আশা করছি না, কিন্তু আমি কতদিন ধরে আনজাইন অ্যান্ড সিনড্রোম বইটা কিনবো বলে বসে আছি জানিস। সে আর জানি না জো, বই পোকারা ক্রিসমাসে বই ছাড়া আর কি কিনবে? খুব যে মস্করা করছিস বেথ, তুই নিজে বুঝি মিউজিক শিট কিনবি না? যা বলেছিস জো। আর এই যে এমি ছবি আঁকার পেন্সিলের বাক্সের জন্য উসখুস করছে, সেটা বুঝি এখানে কারোর অজানা? হ্যাঁ, আমরা কে কি কিনতে চাই সবই সবার মুখস্থ, কিন্তু আদৌ সেসব কিনতে পারবো কিনা? দেখ, মার্মি যুদ্ধের ব্যাপারে যাই বলুক, আমাদের ক্রিসমাসের টাকা দিয়ে দেওয়ার ব্যাপারে তো কিছু বলেনি। আমার তো মনে হয় ওই একটা দিনের জন্য অন্তত একটু আনন্দ ফুর্তি করাই যায়। আই এম শিওর উই ওয়ার্ক হার্ড এনাফ টু আর্ন ইট। ওরা 4 বোনেই যে সারা বছর খুব পরিশ্রম করে তা নিয়ে অবশ্য কেউই তর্ক করতে পারবে না। সকলের বড় দিদি মেঘ রোজ পাড়ার কতগুলো দুরন্ত বাচ্চাদের পড়াতে যেত, বাড়িতে তার প্রায় থাকাই হতো না। মেজ বোন জোকে আবার তাদেরই এক বড় লোক আর খামখেয়ালি পিসির সঙ্গে সময় কাটাতে হতো। তিনি সারা দিন খিটখিট করতেন আর জোকে সারা বাড়ি জুড়ে হাঁটিয়ে মারতেন। একটা মুহূর্ত যে বই নিয়ে বসবে ওখানে, তার উপায় ছিল না। সে যখন বেথ অবশ্য বাড়িতেই থাকতো, কিন্তু সারাদিন বাসন মেজে আর কাপড় কেচে তার হাত দুটো একেবারে খসখসে হয়ে গিয়েছিল। কি আর করা, তাদের মার্মিরও যে কাজের অন্ত নেই। বাবার অনুপস্থিতিতে তিনি ইউনিয়ন আর্মির ছেঁড়া ইউনিফর্ম সেলাই করেন, পাড়া প্রতিবেশীদের বিপদে আপদে ছুটে যান, আবার মেয়েরা অসুবিধায় পড়লেও বুক দিয়ে তাদের আগলে দাঁড়ান। বেথ যদি তাকে সাহায্য না করে তাহলে আর কে করবে? সকলেই নিজের কঠিন পরিস্থিতি নিয়ে চিন্তায় ডুবেছিল। এমন সময় সবার ছোট বোন এমি গম্ভীরভাবে বলল, তোরা কে কত খাচ্ছিস জানি না, কিন্তু আমার তুলনায় সেসব যে কিছুই না তা একেবারে নিশ্চিত। আমার মতো প্রতিদিন স্কুলে যেতে হতো যদি, তখন বুঝতিস। উফ, ক্লাসের মেয়েগুলো যে কি অসহ্য। একদিন পড়া না পারলে হাসাহাসি করে, কারোর নাক বোঝা হলে অপমান করে, কারোর বাবা বড়লোক না হলে তাকে অযথা লেবেল করে। লেবেল করে? সে আবার কি? কারোর বাবা কি আচারের বোতল যে তার গায়ে লেবেল সাটবে? জো,
কথাটা হলো লাইবেল, বুঝলি? বিদ্যের ঢেকি। লাইবেল মানে মানহানি। স্কুলে গিয়ে পড়াশোনা করবার যদি এই ফল হয়, তাহলে ওই মেয়েগুলোর তোকে নিয়ে হাসাহাসি করাই উচিত। আরে ধ্যাত, এই বলে জো তার খাপ ছাড়া লম্বা পায়ে বকের মতো ঘরময় পায়চারি করতে করতে খোশ মেজাজে শীষ দিতে লাগলো। ওর হাব ভাবটা কোনোদিনই ঠিক ভদ্রমহিলা সুলভ ছিল না। ছেলেদের মতো চলাফেরা করতেই পছন্দ করতো। এমনকি নিজের লম্বা কালো চুলগুলোকেও সারাক্ষণ আঁট করে হেয়ার নেটে জড়িয়ে রাখতো। এমনি আবার একেবারে তার মেজদির উল্টো। তার নীল চোখ, সোনালি চুল আর মনে সোসাইটি লেডিদের মতো গাম্ভীর্য। একেই তো জোয়ের জ্ঞান দেওয়া তার মোটেই পছন্দ হয়নি, তার উপর ওই শীষ আর হাঁটার ভঙ্গি দেখে সে যার পর নাই রেগে গেল। এই জো জো, এইভাবে শীষ দিচ্ছিস কেন রে? কোনো ভদ্রবাড়ির মেয়েকে এভাবে করতে দেখেছিস? করতে দেখিনি বলেই তো আমি করছি। তুই কি ছেলে? ছেলেরা এরকম করে। আই হেট রুড আনলেডি লাইক গার্লস। অ্যান্ড আই হেট নিমিনি পিমিনি চিটস। নিকু পুষু মেয়েদের আমি একদম নিতে পারি না, বুঝলি? তুই তো অসভ্য হয়ে যাচ্ছিস কেন বলতো দিনকে দিন? তোকে বা ন্যাকামোর কম্পিটিশনে কে নামতে বলেছিল? আমরা তো বলিনি। জো আর এমির মধ্যে অবশ্য এই ধরনের ঝগড়াঝাটি হয়েই থাকে। বেচারা শান্তশিষ্ট বেথ আপ্রাণ চেষ্টা করে সেটা থামানো, কিন্তু তার কথা কেউ শুনলে তো অগত্যা মেঘকেই বড় দিদির কর্তব্য পালন করতে হয়। এমনিতে তাকে মিষ্টি পুতুলের মতো দেখতে হলে কি হবে, তরকার মতো ধমক দিতে মেঘ মোটেই পিছপা হয় না। আজকেও গম্ভীরভাবে দুজনকেই বকুনি দিল সে। থামবি তোরা? কি শুরু করেছিস বলতো? সবসময় ঝগড়া, দুটোরই মাথা গরম। আর জো, তোকেও বলি হারি বাপু, এখনো কি বাচ্চা আছিস যে সারাক্ষণ ছোট বোনের পিছনে লাগবি? শুধু লম্বাতেই যা বেড়েছিস। চুলে খোপা করতে পারিস আর মহিলাদের আচার ব্যবহারগুলো একটু রপ্ত করতে পারিস না? ঠিক। ইউ শুড রিমেম্বার দ্যাট ইউ আর এ ইয়াং লেডি। আই এম নট। খোপা করলে যদি ভদ্রমহিলা হতে হয়, তাহলে আমি এখন থেকে সারা জীবন বিনুনি ঝুলিয়ে বেড়াবো। জো, থাম তো, বড় হই লম্বা লম্বা গাউন পরে চিনেমাটির পুতুলের মতো স্থির হয়ে বসে থাকতে হবে, আর সবাই মিস মার্চ করে কান ঝালাপালা করে দেবে। ইস, ছেলে হয়ে জন্মায়নি, এই আক্ষেপ আমার কোনোদিনও খুঁজবে না। বিশেষ করে এখন কোথায় বাবার সঙ্গে যুদ্ধে গিয়ে লড়াই করব তা না, ঘরে বসে বুড়িদের মতো বুলের মোজা বুনতে হচ্ছে। অসহ্য। মেঘ হয়তো আরো কিছু বলতো, কিন্তু জোয়ের আক্ষেপ শুনে বেথের মনে বড়ই বাজলো। সবার প্রতি তার একই রকম সহানুভূতি ছিল। দীর্ঘশ্বাস ফেলে সে বলল, জোয়ের দুঃখটা আমি বুঝি। মেয়ে হয়ে জন্মানোর সত্যিই অনেক সমস্যা। কি আর করা যাবে? যতদিন পারিস তুই না হয় ছেলে সেজেই থাক। মেঘ, ওকে আর কিছু বলিস না। তা না হয় বললাম না, কিন্তু এমিকে তো অবশ্যই বলতে পারি। শোন, তোর ভদ্রমহিলা হতে চাওয়ার ব্যাপারটা প্রশংসার যোগ্য, কিন্তু কোনো কিছুতেই না বেশি বাড়াবাড়ি ভালো নয়। শান্ত সংযত স্বভাব, মিষ্টি ব্যবহার, এইসব ভালো গুণের চর্চা না করে যদি সারাক্ষণ ময়ূরপুচ্ছ কাকের মতো না কুচু করে ঘুরে বেড়াস, সেটা জয়ের শীষ দেওয়ার চেয়ে কিছু কম খারাপ ব্যবহার নয়, বুঝলি? বুঝলি? তুই চুপ কর না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওঠ, ঘড়ির দিকে তাকা, 6টা বাজতে যায়। মারমি বাড়ি ফিরে কি দেখবে? আমরা নিজেদের মধ্যে মারামারি করছি? ভালো হবে সেটা? তাছাড়া চল, ঘরটাকে একটু পরিষ্কার করে রাখি। বেথ অবশ্য অনেক আগেই সারা বাড়ি পরিষ্কার করেছিল। এমনকি মার্মির জুতোগুলো পর্যন্ত ফায়ারপ্লেসের আগুনের ধারে যত্ন করে গুছিয়ে রাখা ছিল। সেই দিকে চোখ পড়তেই জো হঠাৎ বলে উঠল, আচ্ছা, মার্মির জুতোগুলো বেশ পুরনো হয়ে গেছে, বল? ছিঁড়েও গেছে, নতুন একজোড়া না কিনে দিলেই নয়। হ্যাঁ রে, আমি তো ভাবছিলাম আমার ওই ডলারটা দিয়ে মিউজিক শিট না কিনে বরং মার্মির জন্য জুতো কিনে আনবো। কেন বেদ, সবসময় তুই বা কেন নিজের টাকা দিয়ে অন্যদের জন্য জিনিস কিনবি? মার্মির জুতো আমিই কিনবো। এমি, পাকামো করিস না। আমি সবার বড়, দিতেই যদি হয় তাহলে আমি। প্লিজ, বাবা যখন নেই তখন আই এম দ্য ম্যান অফ দ্য ফ্যামিলি। এমনিতেই যাওয়ার সময় বাবা আমাকে বলে গিয়েছিল আমি যেন সব সময় মার্মির খেয়াল রাখি। আবারও একটা ঝগড়া বেঁধে যেত হয়তো, কিন্তু এবারে বেথ একটা সহজ উপায় বাতলে দিল। আচ্ছা বাবা, আচ্ছা, এত চিন্তার কি আছে? নিজেদের জন্য জিনিস না কিনে আমরা সবাই আলাদা আলাদা করে মার্মির জন্য কিছু একটা কিনে দিলেই সমস্যা মিটে যায়। মা তো আমাদের সববার, তাই না? এই কথাটা সকলেরই মনে ধরলো। অনেক ভেবেচিন্তে ঠিক হলো মার্মিকে একজোড়া দস্তানা দেবে মেঘ, এমি দেবে তার পছন্দের এক শিশি পারফিউম, জো দেবে একজোড়া আর্মি বুট জুতো, আর বেথ দেবে একটা নকশা করা রুমাল। সব ঠিকঠাক করে জো খুশি মনে বলল, তাহলে এই কথাই থাক, কাল বিকেলেই বাজার যাই চল। তবে হ্যাঁ, কেউ কিন্তু মাকে জানাতে যাবি না যে আমরা কেন যাচ্ছি, এটা সারপ্রাইজ। হ্যাঁ, আর এমন হাবভাব করবো যেন নিজেদের জন্যই জিনিসপত্র কিনতে যাচ্ছি। এই সববার মনে থাকে জানো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভালো কথা মনে পড়লো, মেঘ, আমাদের নাটকটার কথা কিন্তু ভুলিস না। ক্রিসমাসের সন্ধ্যেবেলাতেই ওটা আছে, কিন্তু এখনো অনেক কিছু করা বাকি। হ্যাঁ, আমার জামাটাই তো বানানো হয়নি। আরে বাবা, হবে হবে, আমি কিচ্ছু ভুলিনি। তবে জো, এটাই কিন্তু শেষবার। আমি আর এসব অভিনয় টভিনয় করবো না। হ্যাঁ, কেন? পরের বার কি এমন রাজকার্য থাকবে তোর? না মানে, আমি তো তোদের সবার চেয়ে বড়, এই বয়সে এসব হুল্লোর করাটা ঠিক ভালো দেখায় না, জানিস তো। তাই না হাতি? আমি ঠিক জানি পরের বারেও তুই আমাদের সঙ্গেই থাকবি। সেজে গুজে স্টেজে উঠতে তুই যে কতটা ভালোবাসিস তা আমরা কি জানি না ভাবছিস? আর তাছাড়া কি, তোকে ছাড়া আমাদের নাটকটাই তো হবে না, বল? তুই যে আমাদের স্টার অ্যাক্টর সে তো সবাই জানে। হাসছিস কি এমি? আজ কিন্তু মন দিয়ে প্র্যাকটিস করবি। আরে হ্যাঁ, অজ্ঞান হওয়ার অভিনয়টা একদম ভালো হচ্ছে না, এভাবে করলে কিন্তু চলবে না। এই চল চল, এখনই একবার প্র্যাকটিস করে নেওয়া যাক। সেই ভালো। এমি, শরীরটাকে অতটা শক্ত করে রাখিস না, একটু ন্যাচারাল অ্যাক্টিং কর। একদম। আরে শোন, এই দেখ, মন দিয়ে দেখবি, এইভাবে হাত দুটো জড়ো করে চিৎকার করে কাঁদতে কাঁদতে ছুটবি, রডেরিগো রডেরিগো, কোথায় তুমি? বাঁচাও, আমাকে বাঁচাও। দুই দিদির জ্ঞানের চোটে একটু অধৈর্য হয়ে এমি বলে উঠল, বুঝেছি বুঝেছি, এবার আমাকে দয়া করে পাঠটা করতে দিবি জো, হ্যাঁ, কর দেখি।
রডারিগো, রডারিগো, বাঁচাও, আমাকে বাঁচাও। থাক, বুঝে গেছি। তুই বাবা এরকমই কর। তবে কেউ দেখতে এসে পচা ডিম আর টমেটো ছুঁড়ে মারলে আমাদেরকে বলতে আসবি না। তোরা সবসময় আমার পিছনে লাগিস কেন রে? আর এক দফা ঝগড়া শুরু হওয়ার আগেই হঠাৎ সদর দরজা খোলার আওয়াজ পাওয়া গেল। এক ঝলক ঠান্ডা বাতাসের সঙ্গে মিসেস মার্চ ওরফে মার্মি ঘরে ঢুকলেন। বাইরে কি ঠান্ডা রে বাবা। এই যে চার বোনে খুব আড্ডা হচ্ছে দেখছি। বাড়িতে কেউ এসেছিল? তোর সর্দি ভাবটা এখন কেমন আছে মেঘ? একটু ভালো ওই আর কি। নাকি এখনো মাথা ভার হয়ে আছে? ইস, জো কি হয়েছে রে? তোর মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? তোর একটু আমার কাছে এসে বসতো। দাঁড়াও মার্মি, আগে আমরা ডিনারটা আনি, খেতে বসে কথা হবে। ঠিক আছে মেঘ, তাই যা বরং। আমার মেয়েগুলো কত কাজের। এবার খাওয়া হয়ে গেলে কিন্তু আমার তরফ থেকে সবার জন্য একটা সারপ্রাইজ আছে। চিঠি এসেছে নাকি? বাবার চিঠি? কি লেখা? বাবা কি ফিরছে? ঠিকই ধরেছিস চো, তোদের বাবাই লিখেছেন। তবে ওর বোধহয় ফিরতে একটু দেরি হবে বুঝলি। আমাদের ভাগ্য ভালো, ওর বয়স বেশির দিকে বলে সরাসরি যুদ্ধে নামতে হয়নি, এখনো চ্যাপ্লেন হিসেবেই আছেন। সবাই এখানে এসে বস, চিঠিটা পড়ে শোনাই। সকলে মার্মিকে ঘিরে বসতে চিঠিটা পড়ে শোনালেন তিনি। বড় সুন্দর আবেগঘন চিঠি লেখেন ওদের বাবা মিস্টার মার্চ। এত কঠিন সময় বসেও কোনো অভিযোগ বা আশঙ্কা প্রকাশ করেননি। চিঠিতে কেবল ভবিষ্যৎ সম্পর্কে আশা, ক্যাম্পের যোদ্ধাদের প্রশংসা আর মেয়েদের প্রতি ভালোবাসার কথাই লেখা আছে। সবটা শোনার পর সবাই কিছুক্ষণ চুপচাপ বসে চোখ মুছল। অবশেষে এমি বিষণ্ণভাবে বলল, ইস, বাবা আমাদের উপর এত ভরসা করে, আর আমি কিনা এরকম অসভ্য স্বার্থপরের মতো সারাক্ষণ নিজেকে নিয়ে ভেবে চলেছি। একটু আগেই এমির সঙ্গে যে ঝগড়াটা হয়েছিল সেটার কথা ভেবে অনুতপ্তভাবে জো বলল, বাবা যেমনটা চাইছেন আমি বা সেরকম ভালো মেয়ার হয়ে উঠলাম কই। জো, এই তো দেখ, একটু আগেই আমার মনে হচ্ছিল এইভাবে বাড়িতে বসে না থেকে যুদ্ধে গেলেই হয়তো ভালো হতো। কি বোকা না আমি! সবার আলাদা আলাদা দায়িত্ব আছে তো, অন্যের সাথে তুলনা করে কে কি পেয়েছে। চার মেয়ের আফসোসের কথা শুনে মার্মি সদয়ভাবে হেসে জিজ্ঞেস করলেন, আচ্ছা জো, তোর মনে আছে ছোটবেলায় বাবা তোদের জন বানিয়ানের লেখা পিলগ্রিমস প্রগ্রেস পড়ে শোনাতেন? মনে নেই আবার? আমরা তো ওই গল্পের চরিত্র সেজে কত অভিনয় করতাম। হ্যাঁ ঠিক তাই, তোদের সবার জন্য আমাকে আলাদা করে বোঁচকা বেঁধে দিতে হতো, আর সেইগুলো ঘাড়ে করে তোরা বেসমেন্টে সিঁড়ি বেয়ে তীর্থে যেতিস। উফ, কি মজাই না হতো। যদিও এখন আর আমাদের পিলগ্রিমস প্রগ্রেস খেলার বয়স নেই। We never are too old for this, my dear, because it is a play we are playing all the time, in one way or another. আমাদের সকলেরই বোঝা থাকে, ভুল করতে করতেই আমরা চলার পথে হাঁটি, আর ভালো হওয়ার ইচ্ছে আর চেষ্টাটাই শেষ পর্যন্ত আমাদের স্বর্গের প্রাসাদে পৌঁছে দেয়। পিলগ্রিমস প্রগ্রেস তো প্রত্যেক মানুষের জীবনেরই গল্প, বুঝলি মাই লিটল পিলগ্রিমস? এমি গম্ভীর হয়ে মিসেস মার্চের কথা শুনছিল। হঠাৎ যেন খুব জরুরি একটা কথা খেয়াল হতেই প্রশ্ন করে বসলো, কিন্তু আমরা যদি সত্যিই পিলগ্রিম হই তাহলে আমাদের বোঝাগুলো কোথায় মার্মি? সে কি রে এমি, এই যে এতক্ষণ ধরে বলাবলি করলি, অন্যের কথা ভাবতে ভুলে যাওয়া, সারাক্ষণ দামি জামা কাপড় আর ভালো খাবার চাওয়া, অধৈর্য হয়ে নিজের কর্তব্য করতে ভুলে যাওয়া, এর যে বড় বোঝা আর কি আছে? এখন যখন বড় হয়েছিস তখন আর খেলার ছলে নয়, সত্যি সত্যি জীবনে সেই একনিষ্ঠ তীর্থযাত্রী হওয়ার চেষ্টা করেই দেখ না। দেখবি তোদের সৎ চিন্তায় সব ভুল ত্রুটির মধ্যে দিয়েও সঠিক গন্তব্যে নিয়ে যাবে। যাক, অনেক রাত হলো, চটপট ঘুমোতে যা তো সবাই। তবে কাল সকালবেলা নিজের বালিশের নিচে দেখিস, যেটা পাবি সেটা তোদের নিজেদের আর জীবনটাকে চিনতে সাহায্য করবে। এখন ঘুমিয়ে পড়। গুড নাইট। গুড নাইট মার্মি। ক্রিসমাসের সকালে প্রত্যেকবারের মতোই সবার আগে জোয়ের ঘুম ভাঙল। ছোটবেলার বড়দিনগুলোর মতো এবারে আর ফায়ারপ্লেসের ধারে গিফট ভর্তি মোজা ঝুলছিল না। মনটা খারাপ হয়ে যাচ্ছিল। এমন সময় কাল রাতে মার্মি বলা কথাটা মনে পড়ে গেল। কি যেন বলেছিল না, বালিশের তলাটা দেখতে? তাড়াতাড়ি খাটের পাশে গিয়ে বালিশের তলায় হাত দিয়েই চমকে উঠল জো। ও মা, কি সুন্দর লাল কাপড়ে বাঁধানো একটা বই! আরে এটা তো পিলগ্রিমস প্রগ্রেস। যাই, মেঘকে তুলি। মেঘ মেঘ মেঘ, উঠে পড়। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। আবার কাক ভরে উঠে পড়েছিস? কাক ভোর আবার কোথায়? বাইরে ফুটফুটে আলো। উঠ না, বালিশের তলায় দেখ একবার, নিশ্চয়ই কিছু একটা আছে। আরে তোরও একই বই, কি সুন্দর সবুজ মলাটটা। একে একে বাকি দুই বোনেরও ঘুম ভাঙল। সবার বালিশের নিচেই একটা করে পিলগ্রিমস প্রগ্রেস রাখা। মলাটের রংটাই যা আলাদা। বেথের বইটা একদম সাদা, আর এমিটটা হালকা নীল। আমি কি ভাবছি জানিস, রোজই সকালে কয়েক পাতা করে অন্তত এই বইটা পড়ার অভ্যাস করব, তাতে আমার সত্যিই উপকার হবে। আইজো, এবার কিন্তু আমাদের মার্মির গিফটের বাস্কেটটা গুছোতে হবে। গ্লাভস, জুতো, রুমাল, এই তিনটে তো ঠিকই আছে, কিন্তু এমির পারফিউমের শিশিটা গেল কই? শিশির কথা ছাড়, এমনি তো ঘরে নেই। বেথ এবারে চারিদিকটা দেখে নিয়ে বলল, আরে তাই তো, একটু আগেই তো দেখেছিলাম, এরই মধ্যে কোথায় চলে গেল? বেশিক্ষণ খুঁজতে হলো না অবশ্য। একটু পরেই সিঁড়ি বেয়ে হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো এমি। ওই তো এমি, কোথায় গেছিলি? এরকম হাঁপাচ্ছিস কেন? আরে কাল বলেছিলাম না আমি খুব সেলফিশ। সত্যি তাই জানিস, তোরা সবে মার্মির জন্য কি সুন্দর সুন্দর জিনিস কিনে এনেছিস। আমি একাই পয়সা বাঁচানোর জন্য পারফিউমের সব থেকে ছোট শিশিটা নিয়ে এসেছিলাম। আজ সকালে উঠে বাস্কেটটা দেখে এত খারাপ লাগলো, তাই ওই শিশিটা ফেরত দিয়ে বড় বোতলটা নিয়ে এসেছি। সুন্দর না? খুব সুন্দর এটা। চল এবার ওই বাস্কেটটা নিয়ে সবাই নিচে নামি। মার্মিকে সারপ্রাইজ দিতে হবে তো। চল চল। মহা উৎসাহে নিচে নেমে এলো সবাই।
কিন্তু পার্লার বা রান্নাঘর মার্মিকে কোথাওই খুঁজে পাওয়া গেল না। শেষ অবধি তাদের হাউসকিপার হ্যানাকে জিজ্ঞেস করতে সে হাত উল্টে বলল, ঈশ্বর জানেন কে এক গরিব চেহারার মহিলা ভিক্ষা চাইতে এসেছিল, আর অমনি তোমাদের মা সব ফেলে ছুটলেন তাকে সাহায্য করতে। নিজের জিনিস এমনভাবে পরকে বিলিয়ে দিতে বিশ্ব সংসারে আর কাউকে দেখলাম না বাবা। গিফটের বাস্কেটটা সোফার তলায় লুকিয়ে রেখে মেঘ বলল, চিন্তা নেই, শিগগিরই এসে যাবে মনে হয়। হ্যাঁ না, তুমি বরং প্যানকেকগুলো ভেজে ফেলো, মার্মি আসার আগে সব যেন তৈরি থাকে। মেঘ ঠিকই ধরেছিল। ব্রেকফাস্ট তৈরি হতে না হতেই সদর দরজা খুলে মার্মি ঢুকলেন। সবাই একসঙ্গে হৈ হৈ করে উঠল। মেরি ক্রিসমাস মার্মি, বইটা খুব ভালো, আমরা খানিকটা পড়েও ফেলেছি। থ্যাংক ইউ মার্মি। মেরি ক্রিসমাস মাই চিলড্রেন। তোদের ভালো লেগেছে শুনেই আমার যে কি আনন্দ হচ্ছে। কিন্তু আমি যদি এখন একটা জিনিস চাই, তোরা কি আমায় দিতে পারবি? কেন পারবো না মার্মি, কি চাই বলো? কাছেই একটা বাড়িতে এক ভদ্রমহিলা আর তার 6 জন বাচ্চা খুব কষ্টে আছেন। নাম বললে তোরা হয়তো চিনতেও পারবি। ওই যে হামেলসদের কথা বলছি। এই শীতে নিজেদের গরম রাখার আগুনটুকুও নেই বেচারাদের। তোরা কি তোদের ক্রিসমাস স্পেশাল ব্রেকফাস্টটা তাদের উপহার দিতে পারবি? খুব খিদে পেয়েছে তো। আমি জানি তোদের সবারই খুব খিদে পেয়েছে, তাও যদি একটু ভেবে দেখিস, এটা ওনাদের দিয়ে ফিরে এসে আমরা দুধ আর পাউরুটি খাবো। এতক্ষণ ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করে 4 বোনেরই জব্বর খিদে পেয়েছিল। এইরকম একটা অনুরোধ শুনে প্রথমটা একটু দমেই গেল তারা, কিন্তু সেটা কয়েক মুহূর্তের জন্য মাত্র। তারপরেই জো বলে উঠল, ভাবার কিছু নেই মার্মি, আমরা এক্ষুনি খাবারটা ওদের দিয়ে আসছি। ভাগ্যিস তুমি আসার আগে আমরা খেতে বসে যাইনি, কি খারাপ ব্যাপার হতো তাহলে। ভাবতে পারছিস মেঘ? সত্যিই তো, জো ঠিকই বলেছে। এই চল, আমরা সবাই মিলে খাবারগুলো ওনাদের দিয়ে আসি। হ্যাঁ চল চল চল। চল চল। 4 বোন আর হ্যানাকে সঙ্গে নিয়ে মিসেস মার্চ রওনা দিলেন তাদের গরিব প্রতিবেশীদের বাড়ির উদ্দেশ্যে। বাড়িটার রংচটা দেওয়াল, জানলা ভেঙে পড়ছে। ভেতরে একটা ভাঙা চৌকিতে 5টা বাচ্চা একটা ছেঁড়া কম্বল জড়িয়ে গা ঘেঁষাঘেঁষি করে বসে আছে। মার্চ পরিবারকে খাবার নিয়ে আসতে দেখে তাদের শুকনো মুখগুলো উজ্জ্বল হয়ে উঠল। ঘরের মাঝখানে মলিন পোশাকে এক ভদ্রমহিলা তার সব থেকে ছোট বাচ্চাটিকে কোলে নিয়ে বসেছিলেন। খাবার আসতে দেখে তিনিও আর আনন্দ চেপে রাখতে পারলেন না। ইট ইজ গুড এঞ্জেলস কাম টু আস। আপনারা মানুষ নন, সাক্ষাৎ ভগবান। এই 6 জন যে কেবল খাবার নিয়ে এসেছিলেন তা নয়, মিসেস মার্চ, তার মেয়েরা এবং হ্যানা যে যার মতো করে ওই ছোট্ট ঘরটাকে মোটামুটি বাসযোগ্য করার কাজে লেগে গেল। কেউ বাড়ি থেকে নিয়ে আসা কাঠ সাজিয়ে ফায়ারপ্লেসে আগুন ধরিয়ে দিল, কেউ টেবিল সাজিয়ে বাচ্চাদের খাইয়ে দিল, কেউ বা নিজের গায়ের চাদর দিয়ে ভাঙা জানলাগুলো ঢেকে দিল যাতে আর ঠান্ডা না ঢোকে। মিসেস মার্চ আবার ভদ্রমহিলার জন্য আলাদা করে চা নিয়ে এসেছিলেন। তাকে চা পরিবেশন করে কোল থেকে বাচ্চাটিকে নিয়ে তিনি তাকে পরিষ্কার কাপড় পরাতে বসলেন। এত কিছু করে ফিরতি পথ ধরার সময় 4 বোনের মনের শান্তি তাদের পেটের খিদেকে ছাপিয়ে গেল। ঘরে ফেরার পর মায়ের জন্য রাখা উপহারগুলো সাজাতে সাজাতে মেঘ বলল, অন্যের জন্য কিছু করতে কি ভালো লাগে, তাই না রে জো? তাজা বলেছিস। জানিস আমায় এর আগে কেউ এরকম প্রশংসা করেনি। আজ ওই ভদ্রমহিলা আমায় বললেন আমি নাকি একজন এঞ্জেল। তাই নাকি রে? কখন বললেন? ওই তো তখন তোরা বাচ্চাদের নিয়ে একটু ব্যস্ত ছিলি, আমি ওনার জন্য খাবার বেড়ে নিয়ে গেলাম তখন। বেথ একটু বিষণ্ণভাবে বলল, কি কষ্ট করে আছেন বলতো ওনারা। আমার বাচ্চাগুলোকে দেখে যে কি খারাপ লাগছিল। ওদের মধ্যে সবার থেকে বড় জন বোধহয় তোরই বয়সী হবে, বলিমি? হ্যাঁ তাই হবে বোধহয়। ওদের পাশে তো আমার নিজেদেরকে বিরাট বড়লোক মনে হচ্ছিল রে। কিসের অভাব আমাদের? যা বলেছিস। আমি তো এই মার্মি আসছে মনে হচ্ছে। সবাই রেডি? সবাই তড়িঘড়ি গিফট বাস্কেটটা টেবিলে গিয়ে সাজিয়ে দিল, আর মেঘ দরজার কাছে গিয়ে মার্মিকে একেবারে রাজকীয় অভ্যর্থনা করলো। ওয়েলকাম মিসেস মার্চ, আসুন এই ঘরে প্রবেশ করে আমাদের বাধিত করুন। এই কি ব্যাপার বলতো তোদের? কি এমন আছে ওই ঘরে? এবারে ভেতর থেকে বাকি 3 জন চেঁচিয়ে উঠল, 3 cheers for মার্মি। হিপ হিপ হুররে! ঘরে ঢুকে 4 মেয়ের আয়োজন দেখে মিসেস মার্চ একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। কি করেছিস কি তোরা? এসব প্ল্যান কখন হলো? কি সুন্দর করে টেবিলটা সাজিয়েছিস। মা, এই গ্লাভসগুলো কি নরম, আমার খুব পছন্দ হয়েছে। জুতোটা কি ভালো, আমার খুব দরকার ছিল জানিস। এই রুমালের সেলাইটা কি করেছিস রে? বলতো এমি, কি পরিষ্কার কাজ। ওটা বেদ করেছে মা। আমরা ওকে বলেছিলাম মার্চ লেখার জন্য। ও বলল এখানে সবাই তো মার্চ, তাই শুধু মার্মি লিখেছে। ও, আরে পারফিউমের বোতলটা, ওটা না আমি দিয়েছি। মার্মি লেখাই ভালো, পারফিউমটাও খুব সুন্দর। এই রুমালটাই এই পারফিউমটা মাখিয়ে আমার স্কার্টের পকেটে রেখে দেবো, সারাদিন মিষ্টি গন্ধ থাকবে। সবার উপহারই আমার খুব পছন্দ হয়েছে। এদিকে আয় তো সবাই, আমার সোনা মেয়েরা। আচ্ছা চল এবার খেয়ে নি। রাতের দিকে তাদের সেই বহু প্রতীক্ষিত নাটক আছে, তাই বিকেল থেকেই 4 বোনে কাজে লেগে গেল। স্টেজ সাজাতে হবে, পোশাক আশাক বানাতে হবে, সব দায়িত্বই তো তাদের। কম খাটনি নাকি? নাটকে স্টেজ বানানো হয়েছে বাড়ির বেসমেন্টে। হাতে টাকা না থাকায় নিজেদের আর বন্ধু বান্ধবদের পুরনো পর্দা, বাক্স, কাপড় চোপড় এইসবই তাদের ভরসা। সেগুলোকেই কেটে কুটে রাংতামুড়ে গয়না, পোশাক, তলোয়ার আরো কত কিছু বানিয়ে ফেলা গেল। তবে যাই হোক, অভিনয়ের সময় দেখা গেল মঞ্চখানা দাঁড়িয়েছে চমৎকার। অভিনেত্রীরা নিজের নিজের চরিত্র বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন। অডিয়েন্সেও সেসব নিয়ে প্রশংসা হচ্ছে, চাপা গুঞ্জনে তা বেশ বোঝা যাচ্ছিল।
তবে আবার গোল বাঁধলো নাটক শেষ হওয়ার পর। প্রতিবেশীরা যে ক্যাম্প খাটের ওপর বসে এতক্ষণ নাটক দেখছিলেন, হাততালি দেওয়ার সময় গোলমাল আর ঝাঁকুনিতে সেটা দড়িগুলো খুলে গিয়ে তাদের গায়ে জড়িয়ে একটা বিশ্রী কাণ্ড হলো। আটকে পড়া দর্শকদের উদ্ধার করে বাড়ি পাঠাতে পাঠাতে আবার হ্যানা এসে ডাকলো তাদের। এই যে মিস জো, তোমাদের মিসেস মাছ খেতে ডাকছেন, সবাই উপরে চলে এসো। সে আবার কি হানা? অভিনয় শুরুর আগেই তো আমরা ডিনার খেয়ে নিয়েছিলাম, আবার খেতে যাবো কেন? মার্মি ডাকছেন যখন একবার এসে দেখেই যাও না কি ব্যাপার। বেশ, তাই চলো না হয়। বেসমেন্ট থেকে বেরিয়ে 4 বোন উপরের তলায় ডাইনিং হলে গেল। টেবিলের কাছে গিয়েই সবাই একেবারে হতবাক। এত খাবার এলো কোথা থেকে? এই যে একেবারে রাজকীয় আয়োজন। উত্তেজনার চোটে এমনি তার ভদ্রমহিলা সুলভ ব্যবহার ভুলে গিয়ে প্রায় চেঁচিয়ে উঠল। ও মা, 2 রকমের আইসক্রিম, ফ্রুট কেক, ফ্রেঞ্চ বনবন ক্যান্ডি, এত কিছু কোত্থেকে এলো মামি? তুমি বানালে? খুব খুশি দেখছি। না না, আমি বানাইনি। আমাদের নেবার আছেন না মিস্টার লরেন্স। কে লরেন্স? আরে সেই বয়স্ক ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কি গম্ভীর বাবা রে! ওনার তো এক নাতিও আছে, তাকে উনি সারাদিন ঘরে বন্ধ করে রাখেন, শুধু পড়া আর পড়া। একজন টিউটরও আসেন দেখেছি। ওই মিস্টার লরেন্সের কথাই বলছো তো? হ্যাঁ রেজো, উনি আমার বাবার বন্ধু ছিলেন। আজ সকালে তোরা নিজেদের ব্রেকফাস্ট অন্যদের উপহার দিয়েছিস, এটা ওনার এক কর্মচারীর কাছে শুনেছেন। আসলে হ্যানা তার কাছে তোদের কথা বলেছিল। সবারই এই কাজ খুব ভালো লেগেছে, সেজন্য উনিও তোদের এই খাবারগুলো উপহার দিয়েছেন। এই দেখ না, এই ছোট্ট চিরকুটটাও ছিল এই খাবারের সাথে। লেখা আছে, তোমরা খুব ভালো মেয়ে, আরও বড় মানুষ হও। না না, এটা মিস্টার লরেন্স নিজে থেকে করতেই পারেন না। কেন? অত গম্ভীর একজন মানুষের মন আবার এত নরম হতে পারে নাকি? আমার মনে হয় ওই যে ছেলেটা আছে না, ওনার নাতি, নামটা জানা হয়নি, ধুর, ওই ছেলেটাই নিশ্চয়ই ওনাকে বুঝিয়েছেন। মেঘ অবশ্য নাতির বৃত্তান্ত কিছুই জানতো না। এবার একটু সন্দেহের সুরে জিজ্ঞেস করলো, তার উপর তোর অঢেল ভরসা দেখছি যে জো, কি ব্যাপার? না রে, ছেলেটা সত্যিই ভালো। জানিস, আমাদের যে 3টে বিড়াল ছানা আছে, তার একটা একবার পাঁচিল ডিঙিয়ে ওদের দিকে চলে গেছিল। ও, খুঁজেই পাচ্ছিলাম না। ওই তো তখন আমাকে ওই বিড়াল ছানা খোঁজ দিল। তবে বল, ভালো ছেলে নয়? বাহ, আর তুই তার নাম না জেনে চলে এলি? আরে, নাম জিজ্ঞেস করার সময় তো তুই চলে এলি, আরো পালিয়ে গেল কেন? তখন তো আমি আজকের নাটকের মতো ডাইনির কস্টিউমে ছিলাম না। ডাইনির কস্টিউম। সবার হাসি একটু থিতিয়ে যেতেই বেথ হঠাৎ কেমন যেন উদাস হয়ে বলে উঠল, আমি কি ভাবছি জানিস, এখানে তো আমরা সবাই আছি, হাসি ঠাট্টা মজা সবই করছি। যুদ্ধের ওখানে বাবার ক্রিসমাসটা মনে হয় এত শান্তিতে কাটলো না। পরদিন সকালে মেঘ খুব উত্তেজিতভাবে জোয়ের নাম ধরে ডাকতে ডাকতে সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছিল। জো অবশ্য তখন নিজের ঘরে জানলার ধারে একটা ছোট্ট সোফায় বসে এক মনে দি এয়ার অফ রেড ক্লাইভ পড়ছিল। জো, জো, এই জো, জো, এই জো, কোথায় তুই? জো! ওরে বাবা, এত চেঁচামেচি কিসের? এই তো ঘরে আছি, চলে আয়। জোয়ের সাড়া পেয়ে মেঘ তাড়াতাড়ি ঘরে ঢুকে উচ্ছ্বসিতভাবে বলল, এই দেখ জো, মিসেস গার্ডিনারের বাড়িতে কাল রাতে একটা পার্টি আছে, সেটারই ইনভিটেশন এসেছে। মার্মি বলছিল আমাদের যাওয়া উচিত। তোর কি মত জো? আমাদের বলতে মিসেস গার্ডিনার কাদের কাদের যেতে বলেছেন? তোকে আর আমাকে। এই দেখ না, লেখা আছে বল ডান্সের পার্টি। ওতে তো আর বেথ বা এমিকে ডাকা হবে না, ওরা তো ছেলে মানুষ। বল ডান্স? হ্যাঁ, ধুর বাবা। আরে যাচ চলে, বিরক্ত হচ্ছিস কেন? আমি তো ভীষণ এক্সাইটেড। কোন জামাটা পরি বলতো কাল? এমন ভাবে বলছিস মেঘ যেন আমাদের আলমারি ভর্তি জামা কাপড় আছে। সেই তো সব অকেশনেই ওই পপলিনের জামা দুটোই পরি। তা ঠিকই বলেছিস। ইস, যদি একটা সিল্কের গাউন থাকতো। জানি, সেই নিয়ে ভেবে কিছু লাভ নেই। তোর জামাটা তো বেশ নতুনের মতনই আছে, বরং আমারটা পেছনের একটা জায়গায় খানিকটা পুড়ে গেছে। পুড়ে গেছে? হ্যাঁ, আগের বার যখন পড়েছিলাম তখনই কাণ্ড ঘটেছিল। সে কি রে? সরানো হলেও দাগটা রয়ে গেছে। তার উপর আমার আবার একজোড়া দস্তানাও নেই। সে কি রে জো, জামাটার এই অবস্থা হলে তো মুশকিল। এক কাজ কর, তুই বরং বেশিরভাগ সময়টা বসেই থাকিস, আর দাঁড়ালেও খেয়াল রাখিস পোড়া জায়গাটা কিন্তু কাউকে দেখানো চলবে না। খুব একটা সমস্যা হবে না মনে হয়। কিন্তু এই দস্তানা নেই মানে? আমাদের তো বেশ দামি গ্লাভস আছে একজোড়া করে। হ্যাঁ মানে ছিল, ওটার এক পাটিতে লেমনের উল্টে গিয়ে দাগ বসে গেছে। যা, আর ওটা পরা যাবে না। আচ্ছা মেঘ, গ্লাভস না পরলেও তো হয় বল? না হয় না, ভদ্রবাড়ির মেয়েরা সোশ্যাল গ্যাদারিংয়ে গ্লাভস না পরলে ব্যাপারটা খুব খারাপ দেখায়। কি যে করি। শেষ পর্যন্ত ঠিক হলো মেঘের গ্লাভসের দুপাটির এক পাটি করে এরা এক হাতে পরবে আর অন্য হাতটা লুকিয়ে রাখবে। পরদিন সন্ধ্যাবেলায় অবশ্য আর এক কেলেঙ্কারি ঘটে গেল। মেঘ নিজের চুলটা একটু কার্ল করিয়ে নেওয়ার জন্য জোকে বলেছিল। জো বেচারার এসবের একদম অভ্যেস নেই, তাই কার্ল করতে গিয়ে তার চুলের খানিকটা সে পুড়িয়েই ফেললো। যাই হোক, সেসবও কোনো মতে সামলে নেওয়ার পর দুই বোন বেরোলো পার্টির উদ্দেশ্যে। মিসেস গার্ডিনারের বাড়ি পৌঁছানোর খানিকক্ষণের মধ্যেই নাচ শুরু হলো। মেঘ প্রথমেই নাচের আমন্ত্রণ পেয়ে উঠে গেল। জোয়ের এসব ভালো লাগে না, তাই সে একজনকে তার দিকে আসতে দেখেই একটা পর্দার পিছনে লুকিয়ে পড়ল। কিন্তু কি আশ্চর্য, পর্দার পিছনে যে আরও একজন রয়েছে, সে আর কেউ নয়, তাদের প্রতিবেশী মিস্টার লরেন্সের নাতি। কি? সরি, আমি আসলে জানতাম না তুমিও এখানে আছো। আমি চলে যাচ্ছি। আরে না না, ইটস ওকে, তুমি চাইলে থাকতেই পারো। এখানে আসলে আমি কাউকে সেভাবে চিনি না, তাই ভিড়ের মধ্যে যাচ্ছি না। আরে আমিও তো তাই। আচ্ছা, তুমি ক্রিসমাসে ওই খাবারগুলো পাঠিয়েছিলে না? আমি না, আমার দাদু পাঠিয়েছিলেন ওগুলো। কিন্তু প্ল্যানটা তো মনে হয় তোমারই ছিল। এই তোমার নামটা তো জানা হলো না। আমার নাম লরি। লরি? লরি লরেন্স? ইয়ে
কিছু মনে করো না, কিন্তু তোমার নামটা না একটু অদ্ভুত। আমার আসল নাম থিওডর। ও ক্লাসে অনেকেই ডোরা বলে ডেকে খ্যাপাতো, তাই নিজেই নামটা পাল্টে দিয়েছি। ও তাই বলো? আমারও এরকম একটা ব্যাপার আছে জানো। এমনিতে আমার পুরো নাম জোসেফিন, কিন্তু আমি চাই সবাই আমাকে জো বলেই ডাকুক। এই ছোট নামটা অনেক বেশি স্মার্ট শুনতে, তাই না? এই তুমি নাচবে না? সে নাচাই যায়, কিন্তু দুটো সমস্যা হয়েছে বুঝলে। কি ব্যাপার, পায়ে লেগেছে নাকি? না না, সেসব নয়। আমি আসলে নাচটা সেরকম একটা পারি না। তার উপরে এই জামাটার পেছনে পোড়া দাগ আছে। মা অনেকটাই সারিয়েছিলেন, কিন্তু তাহলেও দেখলে বোঝা যায় যে সমস্যা আছে। তাহলে তো কেউ না দেখলেই হলো। ওই যে পাশে লম্বা হল দেখছো, হ্যাঁ। ওখানে যাই। নাচ নিয়ে চিন্তা করো না, আমি অনেক দিন ইউরোপে কাটিয়েছি। আচ্ছা, সেখানেই এসবে একটু একটু হাতে করে হয়ে গেছে। তোমাকেও শেখাতে পারি কিন্তু। বেশ বেশ। লরি সত্যিই ভালো শিক্ষক। খানিকক্ষণ পরেই জোয়ের বেশ মজা লাগতে শুরু করলো। নাচের মধ্যেই তারা নানা রকমের গল্পও করছিল। ওরা দুজন প্রায় সমবয়সী। লরি আর কিছুদিন বাদে 16 বছরে পড়বে। 2 বছর পর ও নাকি কলেজে ভর্তি হওয়ার কথা। নাচ শেষ হলে জো আর লরি সিঁড়িতে বসে গল্প করছিল। এমন সময় দেখা গেল মেঘ খোঁড়াতে খোঁড়াতে সেদিকেই আসছে। জো ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, এই মেঘ, তোর কি হলো আবার? পাটা মুচকেছে, হিলটা পরে নাচতে গিয়ে টাল সামলাতে পারিনি। কি যে করিস না সত্যি। দাঁড়া, আয় আয়, এই সোফাটায় বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মেঘকে কোনো মতে ধরে ধরে সোফায় বসিয়ে জো ভেতর থেকে কফি আনতে গেল। তবে এখানেও যথারীতি সে একটা গোলমাল পাকালো। ফলে লরি গিয়ে দেখতে পেল জোয়ের গাউনের সামনে বেশ অনেকটা জায়গা জুড়ে কফি উল্টেছে, আর সেটা মুছতে গিয়ে তার এক পাটি গ্লাভসও পুরো নষ্ট করে ফেলেছে। জোকে কোনো মতে মেঘের কাছে পৌঁছে লরি ভেতর থেকে আরও কিছু খাবার দাবার নিয়ে এলো। ফেরার সময় লরি তার ক্যারেজে 2 বোনকে লিফট দেওয়ার প্রস্তাব দিল। মেঘের যা পায়ের অবস্থা, তাতে আর কিছু করা সম্ভব ছিল না, তাই সবাই মিলে সেভাবেই রওনা হয়ে গেল। ফেরার পথে মেঘ জোকে বলল, পায়ের চোট বাদ দিলে বাকি সময়টা দিব্যি কাটলো বুঝলি। এখানে অ্যানিমোফ্যাট বলে একটা মেয়ের সাথে আলাপ হলো, ওরও নাকি আমায় বেশ ভালো লেগেছে। নেমন্তন্ন করেছে কদিনের জন্য, যদিও যেতে পারবো কিনা জানি না। আমার এসব বল ডান্স পার্টি একদম ভাল লাগে না। তবে আজ লরির সাথে আলাপ হয়ে সব মিলিয়ে খারাপ লাগলো না বল? ছুটি শেষ হয়ে এসেছে, আবার সবার কাজে ফেরার পালা। কিন্তু ইচ্ছে কারুরই হচ্ছে না। আগের রাতের ঘটনাবহুল বল ডান্স পার্টির পরে এই জীবনটা কেমন যেন বেমানান। সকালবেলা ডাইনিং রুমে বসে 4 বোনের মধ্যে সেই নিয়েই কথা হচ্ছিল। মেঘ বেজারভাবে বলল, ব্যাস আবার সেই একঘেয়ে জীবন। এই কটা দিন কি আনন্দে ছিলাম বলতো, যদিও পুরোটাকে কি আর ভালো বলা যায়। কি রে জো, কি বলিস? দিলি তো চুলটা পুড়িয়ে। দেখ, গতকাল তুই আমায় তোর চুল কার্ল করতে বলেছিলি। আমি কি নিজে থেকে করিও সব? কি করে জানবো ওই রডটা এত গরম থাকবে যে তোর চুল পড়ে যাবে? তুই বা আমাকে কেন বললি? সেই তো, যাকগে কপাল ভালো, খুব একটা বেশি পড়েনি। হঠাৎ করে দেখলে কারুরই সেরকম চোখে পড়বে না। সত্যি কালকে অনেক দুর্ঘটনাই ঘটলো, কিন্তু শেষ পর্যন্ত লরি এসে পড়ায় সন্ধ্যাটা খারাপ কাটলো না। হ্যাঁ রে, ছেলেটা সত্যিই ভালো। ওর ক্যারেজে বাড়ি অবধি পৌঁছে না দিলে ফিরতে সমস্যা হতো। পায়ে যা ব্যথা হয়েছিল মাগো। আজ থেকে আবার আন্ট মার্চের বাড়ি যেতে হবে। উফ, ভাবলেই কান্না পাচ্ছে। সারাদিন 5 ফরমাস খাটা, তার উপর ওই রোজই একটা মাত্র বই পড়ে শোনাতে হবে। কার ভালো লাগে বলতো? এই ঘটনাটা অবশ্য কারুরই অজানা নয়। তাদের পিসি আন্ট মার্চ অত্যন্ত কড়া ধাতের মহিলা। চোখে তেমন ভালো দেখেন না বলে রোজই জোকে একটাই বই পড়ে শোনানোর হুকুম করেন তিনি। এই যে জোসেফিন, বেলসামের 1 নম্বর প্রবন্ধটা পড়ে শোনাও তো দেখি। হ্যাঁ আন্ট মার্চ, বলছি যে মানে আমাকে তো সবাই জো বলেই ডাকে, আপনিও না হয়। আবার কতবার না তোমাকে বুঝিয়েছি, জো কখনো ভদ্র মহিলাদের নাম হতে পারে না। কবে যে একটু সহবাদ শিখবে কে জানে বাবা। যাই হোক, শুরু করো শুরু করো। হ্যাঁ আন্ট মার্চ। The celebrated controversy on the subject of liberty and necessity has from the earliest ages and in various modes attracted the attention and employed the sagacity of philosophical and speculative minds. Aunt March? Aunt March? যা বাবা, শুরু করতে না করতেই ঘুমিয়ে পড়লেন। তার দুঃখের গল্প বলে জো একটা দীর্ঘশ্বাস ফেলল। রোজই ওই একই ব্যাপার ঘটবে। তবে হ্যাঁ, এক একদিনে একটা করেই প্রবন্ধ পড়ে শোনাতে বলেন। এই যা বাঁচোয়া। ভদ্রমহিলা ঘুমোলে আমি আঙ্কেলের লাইব্রেরিতে গিয়ে ভালো ভালো বইগুলো পড়ি। কত রকম বই আছে ওখানে, কিন্তু ওই আন্ট মার্চ বেলসাম ছাড়া কাউকেই পাতে দেওয়ার যোগ্য বলেও মনে করেন না। মেঘেরও অবশ্য তার জীবন নিয়ে কম কিছু অভিযোগ নেই। সে বিরক্তভাবে বলল, আমারই বা কি কাজ? মিস্টার আর মিসেস কিংয়ের ওখানে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় ওদের যা আছে সেসব এককালে আমাদেরও ছিল। দেখ, বাবা যদি সব পৈতৃক সম্পত্তি হারিয়ে না ফেলতো, তাহলে কি আমাকে আর কারোর বাড়ির গভর্নেন্স হয়ে কাটাতে হতো? আমারও তো ইচ্ছে করে ওদের মতো সুন্দর সুন্দর জামা কাপড় পরি, কনসার্ট শুনতে যাই, ভালো ভালো খাবার খাই, যা যা পছন্দ করি